বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। পশমের জামা কাপড় আঁকড়ে ধরতেই ইচ্ছা হচ্ছে। এরই মধ্যে এসে গেছে পিকনিকের মরশুম। আর এখনো যদি পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধবদের সাথে বর্ষবরণ কিংবা বর্ষ বিদায়ের মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য আপনার প্ল্যান ঠিক না হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আর আজ 22শে ডিসেম্বর 2023, আমি সৌম্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার আমির আরো একটা নতুন জার্নিতে ইছামতি নদীর ধার থেকে। আমার সেদিনের টাকি জার্নি শুরু হয়েছিল দমদম জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে 7:54 হাসনাবাদ লোকাল ধরে, যা শিয়ালদা স্টেশন থেকে 7:40 ছেড়ে টাকি পৌঁছয় 9:41 নাগাদ। কলকাতা থেকে মাত্র 100 কিলোমিটার মধ্যে অবস্থিত এই টাকি শহর বেশ জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র, যেখানে আপনি ইছামতি নদীর ধারে দাঁড়িয়ে ওপারের বাংলাদেশকে দেখতে পাবেন। যারা একদিনের মধ্যে টাকি ঘুরে দেখতে চাইছেন তারা অবশ্যই সকাল 10টার মধ্যে টাকি পৌঁছে যাওয়ার চেষ্টা করুন। আর যারা হাতে সময় নিয়ে ঘুরে দেখতে চাইছেন টাকি, তাদের জন্য অবশ্যই কিছু হোটেলের সাজেশন আমি ভিডিও শেষে দিয়ে রাখব। শীতের একটা সুন্দর সকালে শিয়ালদা থেকে টাকি পর্যন্ত 2 ঘন্টা 10 মিনিটের এই ট্রেন জার্নি বেশ মজা করে কাটিয়ে দেওয়ার মতো। আর যারা সড়ক পথে টাকি আসতে চাইছেন তারা কলকাতা থেকে বাসন্তী হাইওয়ে ধরে মালঞ্চ ব্রিজ অতিক্রম করে বসিরহাট মালঞ্চ রোড ধরে পৌঁছে যেতে পারেন খুব সহজে টাকি। সময় লাগবে মোটামুটি 2.5 ঘন্টা মতো। কিংবা কলকাতা থেকে মধ্যমগ্রাম, বারাসাত, বেড়াচাপা, দেগঙ্গা, বসিরহাট হয়েও পৌঁছে যেতে পারেন টাকি। এই হলো টাকি রোড স্টেশন। শিয়ালদা থেকে 73 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন টাকি রোড। এই হলো টাকি রোড স্টেশনের বাইরের অংশ। স্টেশন থেকে বেরোলেই প্রচুর টোটো রয়েছে এবং স্টেশনের বাইরে একটা যে সমস্ত টাকির ঘোরার জায়গাগুলো রয়েছে তার একটা চার্ট দেওয়া রয়েছে। যে টোটো দাদারা আছেন এনারা একটা প্যাকেজ করে তোমাদের ঘুরিয়ে থাকে। আমি সমস্ত ডিটেলস ভিডিও ডেসক্রিপশন এবং ডিসপ্লেতে দিয়ে দিলাম, তো তোমরা দেখে নিতে পারো। টাকিতে নেমে আপনার প্রথম দর্শনীয় স্থান হতে পারে টাকির রামকৃষ্ণ মিশন। এই হলো টাকি রামকৃষ্ণ মিশন এবং মিশন লাগোয়া যে হাই স্কুল, সেই পরিসরেই আমি এখন দাঁড়িয়ে রয়েছি। টাকি ভ্রমণে এলে আপনাদের প্রথম ডেস্টিনেশন হতে পারে এই টাকি রামকৃষ্ণ মিশন। এরপর আপনি চলে আসতে পারেন টাকি কুলেশ্বরী কালীবাড়িতে। আমি এখন দাঁড়িয়ে আছি টাকি কুলেশ্বরী কালীবাড়ির ঠিক সামনে। এই হলো আমার পিছনে মায়ের মন্দির। প্রায় 450 বছরেরও পুরনো এই মন্দির। কথিত আছে ইছামতি নদী থেকে জেলেরা জাল টানার সময় মায়ের ঘট পায়, সেই ঘটকে তুলে নেই ইছামতির পাড়ে শুরু হয় মায়ের পুজো। পরে স্বপ্নাদেশে মা প্রতিষ্ঠিত হতে চান এবং তারপর থেকেই মাকে প্রতিষ্ঠা করা হয়। নদীকূল থেকে ঘট পাওয়ার ফলেই সাধারণ মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে যায় মায়ের নাম কুলেশ্বরী কালীমা। খুব জাগ্রত এই মায়ের মন্দিরে কালী পুজোর সময়তে প্রচুর ভক্ত সমাগম ঘটে। তার সঙ্গে প্রায় 50 থেকে 60টিরও বেশি
পাঠা বলি হয়ে থাকে এই মন্দিরে। বর্তমানে এই মন্দির সংস্কার কার্যের জন্য বন্ধ আছে, তাই এক্ষুনি যদি আপনারা এই মন্দিরে আসেন তাহলে মাকে হয়তো দর্শন করতে পারবেন না। টাকি ভ্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হল টাকি রাজবাড়ি বা পুবের বাড়ি। প্রতি বছর এখনো দুর্গোৎসব পালিত হয় এই পুবের বাড়িতে, যদিও আড়ম্বর বা জাঁকজমকের পরিমাণ কিছুটা কমে গেছে। টাকিকে একটা সময় বলা হতো ল্যান্ডস অব জমিদার। টাকির জমিদারি প্রথা প্রায় 400 বছরেরও বেশি প্রাচীন। মোগল যুগে যশোরের প্রতাপাদিত্যের শাসনকালে ভূস্বামী ভবানীদাস রায়চৌধুরীর নামের উল্লেখ পাওয়া যায়। তাকেই টাকির জমিদার বাড়ির আদি পুরুষ হিসেবে ধরা হয়। টাকি বেড়াতে আসার যে সমস্ত জনপ্রিয় জায়গাগুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম প্রধান হলো এই টাকির রাজবাড়ি। তবে এই রাজবাড়ি প্রবেশের জন্য কিন্তু আপনাদের 10 টাকা মূল্যের একটি গেট পাস নিতে হবে এরকমভাবে। তো সেই গেট পাসের মাধ্যমে আপনারা কিন্তু এই রাজবাড়ি ঢুকে পুরোপুরি ঘুরে দেখতে পারেন রাজবাড়িটিকে। অনেক উত্থান পতনের পরে তার উত্তরসূরিরা মূলত 4 শরিকে বিভক্ত হয়ে টাকির জমিদারিত্ব চালিয়ে নিয়ে যান। সেই উল্লেখযোগ্য 4টি বাড়ি হল পূবের বাড়ি, পশ্চিমের বাড়ি, মুন্সি বাড়ি এবং উত্তরের বাড়ি। বর্তমানে এই পূবের বাড়ি বিভিন্ন অনুষ্ঠান কার্যে বা শুটিংয়ের কাজে ভাড়া দেওয়া হলেও একটা সময় এই ঘর ছিল বৈঠকখানা ঘর। জমিদার কালীনাথ মুন্সির আমলে তৈরি করানো হয়েছিল এই পূবের বাড়ি, যদিও রায়চৌধুরী হল ইংরেজদের থেকে পাওয়া তাদের উপাধি। বাড়ির পিছনের অংশে রয়েছে দুর্গা দালান। জমিদার জগবন্ধু রায়চৌধুরীর হাত ধরে শুরু হয় সেই দুর্গাপূজা, যদিও বর্তমানে সেই দুর্গাপূজার জৌলুস অনেক কমে গেলেও আজও বাড়ির উত্তরসূরিরা সেই দুর্গাপূজা চালিয়ে নিয়ে যান নিজেদের মতো করে। টাকি পূবের রাজবাড়ির ঠিক পিছন দিকে রয়েছে এরকম একটি ঘাট, এবং ঘাটের পাশে সুন্দর বসার জন্য চেয়ার করে রাখা রয়েছে। একটা সময় এই রাজবাড়ির আভিজাত্য ছিল অন্য রকমের, তার প্রমাণ আজও পাওয়া যায় এই সমস্ত প্রাচীনত্বের মধ্য দিয়ে। অবিভক্ত বাংলায় এই টাকির জমিদার এবং রাজারা মিলিত হয়ে লড়াই করার চেষ্টা করেছিলেন মুঘলদের বিরুদ্ধে। এই হলো টাকির পূবের রাজবাড়ির দুর্গা দালান। আজও প্রচন্ড ধুমধামের সঙ্গে এখানে দুর্গোৎসব পালিত হয়। যে সমস্ত পরিবার পরিজন রয়েছেন তারা একত্রিত হয় প্রতি বছর দুর্গাপুজোর সময়। শুনলে অবাক হবেন, মায়ের বিসর্জনের সময়তে মাকে পান্তা ভাত এবং কচু শাক দিয়ে মাকে বিদায় জানানো হয়। রাজবাড়ি ঘাটে মায়ের মূর্তি 24 জন বরকন্দাজের সঙ্গে নিয়ে যাওয়া হতো। 2017 সালের আগে পর্যন্ত প্রতি বছর নিয়ম মেনে দুর্গাপুজোর সময় নবমী তিথিতে 108টি পাঁঠা বলি এবং একটি মহিষ বলির চল ছিল, যদিও বর্তমানে নিয়ম রক্ষার জন্য আখ এবং চাল কুমড়ো বলি দেওয়া হয়। একটা সময়ে ওপার বাংলার বহু মানুষ এই পুজোর টানে এপার বাংলায় ছুটে আসতেন। তবে বর্তমানে এই পূবের বাড়ি সংস্কার করে সেই পূবের বাড়িকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। টাকি রাজবাড়িঘাট যাওয়ার কিছুটা আগে হেরিটেজ গেস্ট হাউসের চৌহদ্দির মধ্যে দেখতে পাওয়া যায় কিছু খিলানযুক্ত থাম, যেগুলি টাকি রাজবাড়ির প্রাচীন ইতিহাসের আজও এক অপরূপ নিদর্শন হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এই হলো টাকি রাজবাড়ি ঘাট, টাকি শহরের অত্যন্ত জমজমাটি এবং জনপ্রিয় একটি জায়গা। তোমরা যারা টোটো করে টাকি পুরোপুরি ঘুরে দেখতে চাইছো তারা কিন্তু এই রাজবাড়ি ঘাট থেকেও টোটো রিজার্ভ করে ঘুরে দেখতে পারো। এখানেও একটা চার্ট দেওয়া রয়েছে, প্রত্যেকটা 5টা করে স্পট নিয়ে একটা করে
সিন করা রয়েছে, সাইড সিন করা রয়েছে, সেইভাবে তোমরা কিন্তু প্ল্যান করে পুরো টাকি ঘুরে দেখতে পারো। তবে আমি বলবো তোমরা স্টেশনের ওখান থেকে টোটো না করে যদি রাজবাড়ি ঘাটের এখান থেকে টোটো করে ঘোরো, সেক্ষেত্রে তোমাদের একটু সুবিধা হবে। স্টেশনের ওখান থেকে যদি তোমরা সাইড সিনের জন্য ঘুরতে যাও, সেক্ষেত্রে টোটো রিজার্ভের খরচা বলবে প্রায় 1100 টাকা মতো, কিন্তু এখানে সেটা 900 টাকা। এরপরে তোমরা যদি সবাই মিলে এসে ঘোরো, দাদারা যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেবে, কিছুটা কম জম করো, দাদারা কিন্তু ঘুরিয়ে দিয়ে থাকেন। আমি যার সঙ্গে ঘুরছি তার কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ওনার সঙ্গে যোগাযোগ করে কিন্তু পুরো টাকি ঘুরে দেখতে পারো। পর্যটকদের কথা মাথায় রেখে টাকি রাজবাড়ি ঘাটটি বেশ সুন্দর করে বাধাই করা রয়েছে, যেখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার এবং প্রচুর বসার জায়গা। যদিও বর্তমানে ওয়াচ টাওয়ারে ওঠার গেট বন্ধ করা রয়েছে। টাকিতে যদি টিফিন বা লাঞ্চ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু ইছামতির ধারে প্রচুর এরকম দোকান রয়েছে। তো তোমরা এই ধরনের যে কোনো হোটেল থেকে, খাবারের জায়গা থেকে খাবার খেয়ে নিতে পারো। ইছামতি নদীর সমস্ত পাড় জুড়ে কিন্তু প্রচুর হোটেল এবং লজ রয়েছে। তো তোমরা যদি রাত্রি যাপন করতে চাও, সেখানে কিন্তু স্বাচ্ছন্দ্যে রাত্রি যাপন করতে পারো। প্রচুর খাবার দাবারের হোটেলও কিন্তু রয়েছে। আর যদি সাইট সিন করতে চাও, সেক্ষেত্রে টোটো তো অ্যাভেলেবেল রয়েছে, এছাড়া ভুটভুটি ভ্যান কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সবকটিরই কিন্তু ভাড়া ওই পার সাইট 300 টাকা করে। কিন্তু ভুটভুটি ভ্যানের একটা সুবিধা হলো তোমরা 8 থেকে 9 জন কিন্তু সেখানে ট্রাভেল করতে পারো। তো সেক্ষেত্রে যদি গ্রুপে আসো, খরচাটা কিছুটা হলেও শেয়ার হয়ে যাবে। টাকি রাজবাড়ি ঘাটের খুব কাছেই রয়েছে টাকির বিখ্যাত জোড়া শিব মন্দির, যা প্রায় 300 বছরেরও বেশি প্রাচীন। টাকির যে প্রাচীন জোড়া শিব মন্দির রয়েছে, তার সামনেই রয়েছে এরকম সুবিশাল একটি জলাশয়। খুব আশ্চর্যের বিষয় হলো, এই এত বড় জলাশয়ের জলের রং কিন্তু গাঢ় সবুজ। বছর বছর ধরে বারংবার সংস্কারের ফলে এই মন্দিরের যে প্রাচীনত্ব, সেটা কিন্তু অনেকখানি ঢাকা পড়ে গেছে। ইছামতি নদীর পাড়ে কিন্তু এই রকম ছোট ছোট সাজানো গোছানো বেশ সুন্দর সুন্দর পিকনিক স্পট করা রয়েছে। তো এগুলো কিন্তু ভাড়া নিয়ে পিকনিক করা যেতে পারে। বোর্ডে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তো তোমরা পজ করে ভিডিওটাই ফোন নাম্বারটা নিয়ে নিতে পারো। এখন দাঁড়িয়ে আছি ইছামতির পাড়ে, অর্থাৎ আমার প্রাণের ভারতবর্ষের টাকি শহরে। আর ঠিক ওপারের গ্রামই হলো বাংলাদেশের সাতক্ষীরা। টাকি শহরে দাঁড়িয়ে ইছামতির ওপারের বাংলাদেশকে দেখতে পাওয়া একটা দারুণ অনুভূতি। তোমাদের ভালোবাসা থাকলে কথা দিলাম, এই চ্যানেলেই বাংলাদেশ থেকে দেখাবো আমাদের ভারতবর্ষ কতটা সুন্দর। আমি এখন দাঁড়িয়ে আছি ভারতের প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর পৈতৃক বাড়ির সামনে। আর এই বাড়ির ঠিক পিছনে রয়েছে তাদের প্রাচীন দুর্গা দালান। চলুন এখন আপনাদের সেই দুর্গা দালানেই নিয়ে যাই। আপনারা নিশ্চয়ই সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গয়নার বাক্স পড়েছেন বা দেখেছেন। হ্যাঁ, 2013 সালের সেই বহুল প্রচারিত হাস্য কৌতুক মিশ্রিত ভূতের সিনেমার শুটিংটি এই বাড়িতেই হয়েছিল। আমার পিছনের এই হলো প্রাচীন সেই নলকূপ। আনুমানিক 1931 সালে ব্রিটিশদের এবং
এখানের তৎকালীন জমিদারদের সহযোগিতায় তৈরি হয় এই নলকূপ। অবিভক্ত বাংলার সাতক্ষীরা থেকেও মানুষ আসতো এই নলকূপ ব্যবহার করতে। বর্তমানে এই নলকূপের সংস্কারের কাজ চলছে। পদ্মা দাসকে মনে আছে? যিনি একজন ভারতীয়কে তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন বিপদের হাত থেকে বাঁচানোর জন্য। একদম ঠিক ধরেছেন, 2017 সালের সেই বহুল প্রচারিত সিনেমা বিসর্জনের শুটিং হয়েছিল এই বাড়িতেই। বর্তমানে অবশ্য এই বাড়িটি একটি ট্যুরিস্ট স্পট হিসেবে পরিচিত। এখন আছি টাকির যে মিনি সুন্দরবন অর্থাৎ গোলপাতা ফরেস্টের ঠিক গেটের সামনে। আমার পিছনে রয়েছে বিএসএফ ক্যাম্প। আপনারা যারা যারা গোলপাতা ফরেস্ট ঘুরতে আসছেন তারা কিন্তু অবশ্যই একটা আইডি প্রুফ রেখে দেবেন। আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক বা ড্রাইভিং লাইসেন্স। এই বিএসএফ কাউন্টারে কিন্তু সেই আইডি প্রুফ জমা নিয়ে একটা টোকেন ইস্যু করা হবে এবং তারপরে আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে ভেতরে যাওয়ার জন্য। আর যখন ফিরে আসবেন তখন সেই টোকেন নাম্বারটা বলবেন বা টোকেনটা দেখাবেন, সেক্ষেত্রে কিন্তু আবার ডকুমেন্টস আপনি ফেরত পেয়ে যাবেন। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই গোলপাতা ফরেস্ট। তো আপনাদের ম্যাক্সিমাম 4টের মধ্যে ঢুকে কিন্তু 5টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। গোলপাতা ফরেস্টে ঢোকার জন্য বিএসএফ এর যে কাউন্টার রয়েছে সেখান থেকে আবার টোটো কিংবা ভুটভুটি ভ্যান কিংবা অটোতে করে আপনাদের এই টিকিট কাউন্টার পর্যন্ত আসতে হবে। এর ভাড়া কিন্তু মাথাপিছু 10 টাকা এবং বেরোতেও আপনার মাথাপিছু 10 টাকা করে সেই বিএসএফ ক্যাম্প অব্দি এরা ছেড়ে দেবে। আর এছাড়া এখানে টিকিট কাউন্টার রয়েছে, এখানে 10 টাকা মূল্যের টিকিট কেটে আপনাদের ভেতরে ঢুকতে হবে। 10 টাকার টিকিট নিয়ে ঢুকে গেলাম গোলপাতা ফরেস্টে। আর এর গোলপাতা ফরেস্টে ঢোকার পরই কিন্তু রাস্তার দুধারে বেশ গামছা, ডাব, কয়েত বেল এই সমস্ত পাওয়া যাচ্ছে। তো তোমরা যদি খেতে আগ্রহী থাকো এখান থেকে কিন্তু খেতে পারো। খেজুর রস সবচেয়ে বড় কথা, এখানে হাড়ি বাঁধা রয়েছে খেজুর রস। এখন আছি গোলপাতা ফরেস্টে। আর গোলপাতা ফরেস্টে ঢোকার পরে একটা সাঁকো করা রয়েছে, মানে ব্রিজ করা রয়েছে পায়ে হেঁটে ঘোরার জন্য। সেই ব্রিজ ধরেই কিন্তু আপনাদের ঘুরতে হবে এবং সেই ব্রিজ আপনাদের পৌঁছে দেবে একদম ইছামতির পাড়ে। এই গোলপাতা ফরেস্টকে বলা হয় মিনি সুন্দরবন। তার কারণ হচ্ছে এখানে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়, ম্যানগ্রোভ উদ্ভিদ। তো এখানে দেখো একটা গাছে লেখা রয়েছে গোলপাতা। তো যারা আমার সুন্দরবনের সিরিজ দেখেছো তারা সবাই জানো গোলপাতা গাছ অনেকটা নারকেল গাছের মতোই দেখতে হয়। সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু গাছগুলোকে আইডেন্টিফাই করার জন্য একটা করে ট্যাগ দেওয়া রয়েছে, যেক্ষেত্রে তোমরা গাছগুলোকে আইডেন্টিফাই করতে পারবে। অনেকেই ম্যানগ্রোভ উদ্ভিদ চিনি না আমরা, তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা সুবিধাজনক। টাকির গোলপাতা ফরেস্টের কংক্রিটের বীজ দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা বেশ ভালো। আপনারা যারা বকখালি গেছেন তাদের অনেকের হেনরিজ আইল্যান্ডের কথা মনে পড়ে যেতে পারে এই টাকির গোলপাতা ফরেস্টে এসে। এই সোজা রাস্তা ধরে কিছু দূর সামনে গেলে একটা সুন্দর বসার জায়গা করা রয়েছে। তো এখানে বসে কিন্তু একটা কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করতে পারেন। এই হলো সেই জায়গা, বেশ ভালো। এখানে বসে কিন্তু কিছুটা সময় কাটানো যেতে পারে। লেখা রয়েছে একদিকে টাওয়ার সাইড বা ক্যান্টিন রয়েছে এদিকে, আর একটা দিকে এই রাস্তাটা এসে শেষ হচ্ছে একটা টাওয়ারে, আর টাওয়ারের নিচে রয়েছে একটা ক্যান্টিন। টাওয়ারে ওঠা যায় তো চলো টাওয়ারে ওঠা যাক এবং টাওয়ার থেকে কি ভিউ পাওয়া যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। অপূর্ব। এই টাওয়ার থেকে কিন্তু পুরো গোলপাতা ফরেস্টটাকে পাখির চোখ দিয়ে একবার দেখে নেওয়া যায়। আমরা এসে গেলাম রিভার সাইডে।
গোলপাতা ফরেস্টের রিভার সাইড থেকে বাংলাদেশ বর্ডার দারুণ সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এখান থেকে বাংলাদেশ বর্ডারের দূরত্ব 1 কিলোমিটারের মধ্যে। একটা সময় এপারে মানুষ কথা বললে বাংলাদেশের ওই পার থেকে মানুষ উত্তর দিত, এই গল্পও শুনতে পাওয়া যায়। এই হলো রাজবাড়ি ঘাট, আর এই রাজবাড়ি ঘাট থেকে ইছামতির ওপরে তোমরা বোটিং করতে পারো। এখানে নৌকা ঘাট রয়েছে, সেই নৌকা ঘাটেই তোমরা বোটিং করতে পারো। দাদা, কোন কোন জায়গায় মোটামুটি ঘুরিয়ে থাকেন আপনারা? তিন নদী মোহনা, বাংলাদেশ ক্রিয়াপদের জঙ্গল, হোটেল সোনার বাংলা, প্রদীপ সৈকত। আর কত করে মাথা পিছু? মাথা পিছু 100 টাকা করে। এটা 30 থেকে 35 মিনিট ঘোরানো হয়। আর যদি পুরো বুক করা হয়, যদি কেউ রিজার্ভ করতে চান তাহলে 1 থেকে 10 জন, ওটা 1000 টাকায়। তারা ইচ্ছুক যে এই ইছামতি নদীর ওপরে তোমরা বোটিং করতে চাইছো, ঘুরে বেড়াতে চাইছো, এই সমস্ত জায়গাগুলো ঘুরতে চাইছো, তো হাতে 30 থেকে 35 মিনিট সময় নিয়ে এই বোটে করে ঘুরে দেখতে পারো, মাত্র মাথা পিছু 100 টাকার বিনিময়ে। সকাল কটা থেকে কটা অবধি হয় দাদা? 9টা থেকে 4টা। সকাল 9টা থেকে 4টে অবধি এই বোটিং এর সুযোগ সুবিধা কিন্তু বর্তমান রয়েছে। ফাইনালি সময় হয়ে গেল ইছামতির বুকে বোটিং করে ঘুরে বেড়ানোর। এই যে রাজবাড়ি ঘাট, সেই রাজবাড়ি ঘাট থেকে 100 টাকা বিনিময়ে আমি এখন চড়ে বসতে চলেছি এই বোটে। আমার একদিকে ভারতবর্ষ এবং অন্যদিকে বাংলাদেশ, আর এই ভারত এবং বাংলাদেশের মাঝে যে ইছামতি নদী, আমি এখন সেই ইছামতি নদীর জলেই ট্রাভেল করছি তোমাদের সঙ্গে নিয়ে। বাংলাদেশের সাতটা এখন আমাদের জলপথে মোটামুটি 1 কিলোমিটারের ভেতরে। একটা দারুণ মুহূর্তে সাক্ষী হয়েছি আমরা। এখন দাঁড়িয়ে আছি 3 নদীর মোহনাতে। যে নদীর উপরে আমরা এখন বিচরণ করছি তা হলো ইছামতি। আমার ডান হাতে এই হলো কালিন্দী, এবং ঠিক তার উল্টো দিকে ওই দিকে হলো বিদ্যাধরী। সবাইকে নিয়ে বেশ মজা করতে করতে ট্রাভেল করছি টাকি, আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও ট্রাভেল করছো এই ভিডিওর মধ্য দিয়ে। আমাদের খুব কাছে, মোটামুটি খুব বেশি হলে 500 মিটারের মধ্যে এখন বাংলাদেশের সাতক্ষীরা। কয়েকটা নৌকা এখান দিয়ে যাচ্ছে, যার মাথায় রয়েছে বাংলাদেশের পতাকা, আর আমাদের নৌকার মাথায় রয়েছে ভারতের পতাকা। এই দুই বাংলা মিলে সোনার বাংলা। সামনে থেকে আসছে একটা বাংলাদেশের নৌকা। ভারতের জলভাগে দাঁড়িয়ে আজকে যেরকম বাংলাদেশকে দেখলাম, সেরকমই ইচ্ছা রইল বাংলাদেশের জলভাগে দাঁড়িয়ে আমার প্রাণের ভারতবর্ষকে দেখার। এই প্রতিজ্ঞা নিয়েই শেষ করলাম আজকের এই ভিডিও। জানাতে ভুলবেন না আপনাদের কিরকম লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা হিট করবেন।
টাকি ভ্রমণ করে আমার টোটো রিজার্ভ করে টাকি ঘোরাটা কিছুটা ওভার প্রাইস বলেই মনে হয়েছে। তাই আমার তরফ থেকে আপনাদের কাছে সাজেশন রইল, আপনারা শেষের 5টি স্পট বোটিংয়ের মাধ্যমেও দেখে নিতে পারেন। তাহলে সেক্ষেত্রে টোটো রিজার্ভের শেষের 5টি স্পটের টাকা আপনাকে পে করতে হবে না। টাকি ভ্রমণে এলে কিন্তু ইছামতির নদীতে বোটিং এর প্ল্যান অবশ্যই রাখবেন। আপনার বিকেলটা খুব সুন্দর কাটবে কিন্তু ইছামতির জলে। এরপর বিষয় হলো, আপনারা টাকি এসে যদি এক রাত্রির থেকে এই টাকি ঘুরে দেখতে চান তাহলে আপনারা কি করবেন। আমি কিছু হোটেল এবং গেস্ট হাউসের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সেই সমস্ত গেস্ট হাউস বা হোটেলের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এই একটি গেস্ট হাউস রয়েছে, হোটেল সানরাইজ, একদম ইছামতির ধারে। তো কন্ট্যাক্ট নাম্বার এবং বুকিং ডিটেলস নিচে দেওয়া রইলো, তো তোমরা যোগাযোগ করে নিতে পারো। এই হলো টাকি সিটি গেস্ট হাউস, তো এরও কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে দিলাম। রিভার সাইড যদি তোমরা রুম নাও সেক্ষেত্রে রুমের ভাড়া হলো 1800, আর রোড সাইড হলে সেটা 1500। সবই কিন্তু ডবল বেড এসি রুম। তো রূপসী বাংলা লজ একদমই ইছামতির ধারে, আর সামনেটা কিন্তু বেশ ভালো সাজানো, আর গাড়ি রাখার জন্য বিরাট বড় একটা কিন্তু স্পেস রয়েছে। আমার মতো আপনারাও কি ঘুরতে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করুন আর বেরিয়ে পড়ুন আমার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। জানাতে ভুলবেন না আজকের এই পর্ব আপনাদের কিরকম লাগলো। যদি পর্বটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটা নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোরার আমি।